হ্যালো এভরিওয়ান। তো চলো আমরা আবার চলে এসেছি আমাদের মাইলস্টোন লার্নিং সেন্টারের আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। তো আমরা গত দুটো ভিডিওতে আমরা সলিউশনের দুটো পার্ট দেখেছি। কি কি দেখেছি? প্রথমে আমরা দেখেছি সলিউশন চ্যাপ্টারে আমরা কি কি পড়বো সেই সমস্ত কিছু দেখেছি। অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টারে আর ফার্স্ট চ্যাপ্টারে আমরা বিভিন্ন রকম কনসেন্ট্রেশন সম্পর্কে বা গাঢ়ত্ব সম্পর্কে জেনেছি। কিভাবে আমরা তাদের থেকে আমরা নিউমেরিক্যালসগুলো করবো সেগুলো সম্পর্কে দেখেছি। আর নেক্সট তারপরে যে ভিডিওতে আমরা দেখলাম যে হেনরিজ ল, সেটা সম্পর্কে আমরা খুব ভালোভাবে ডিটেলসে পড়েছি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন কাকে বলে সে সমস্ত আরও সংক্রান্ত সমস্ত রকম নিউমেরিক্যাল সম্পর্কে আমরা সমস্ত কিছু জেনে নিয়েছি আগের ভিডিওতে। তো আজকের যে আমরা ভিডিওটা করছি সেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বিকজ আজকে আমরা যেটা শিখবো দ্যাট ইজ ভেপার প্রেশার অফ এ লিকুইড। দ্রবণ বা যে কোনো দ্রাবক, আগে আমরা দ্রবণ না, আগে আমরা দ্রাবক জানবো, অর্থাৎ সলভেন্ট, অর্থাৎ যে কোনো দ্রাবকের বাষ্পচাপ বা ভেপার প্রেশার বলতে কি বোঝায় সেই জিনিসটা কিন্তু আজকে আমরা দেখব। তো চলো দেখে নিই আমরা আমাদের দুটো ডায়াগ্রাম আমরা এখানে এঁকেছি। যে দুটো ডায়াগ্রামের মধ্যে ফার্স্ট যে ডায়াগ্রামটা আমরা এঁকেছি সেখানে একটা বিকার নিয়েছি, তার মধ্যে কিছু ওয়াটার নিয়েছি। আমরা সলভেন্ট হিসেবে আমরা ওয়াটারকেই প্রথমে প্রেফার করছি। তো ওয়াটারটা নিয়েছি, ওয়াটারটাকে আমরা জাস্ট রেখেছি। আর তারপরে একটা আছে যেটার মধ্যে কিন্তু ঢাকনা দেওয়া আছে বা লিডটা ওপর থেকে দেওয়া আছে, অর্থাৎ পাত্রটা আবদ্ধ বা পাত্রটা ওপর থেকে বন্ধ করা আছে বাইরের সারাউন্ডিংসের সঙ্গে, যেন ভিতরের সিস্টেমের কোনো যোগাযোগ না ঘটে। আর প্রথম যে ছবিটা আমরা এঁকেছি সেখানে কিন্তু কোনো আবদ্ধ ব্যাপার নেই, পুরোপুরি সিস্টেম আর সারাউন্ডিং পুরোপুরিভাবে মিশে যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াটার পার্টিকেলসগুলো আছে, এখানেও ওয়াটার পার্টিকেলস আছে, কিন্তু একটাই পার্থক্য, দ্যাট ইজ এইখানে কিন্তু একটা পাত্র দেওয়া আছে, বন্ধ করা আছে, কিন্তু এটা বন্ধ করা নয়। তো আলটিমেটলি কি পরিবর্তন হচ্ছে তার জন্য সেটা আমরা জাস্ট দেখি। তো আমরা জানি এগুলো হচ্ছে লিকুইড পার্টিকেল। আর লিকুইড পার্টিকেলগুলো কি হয়, যখন নর্মালি আমরা লিকুইড বা যে কোনো ধরো জলকে যদি আমরা রেখে দিই নর্মাল খোলা বাতাসে, তাহলে কি হবে, ওয়াটারের যে লিকুইড ফর্ম সেখান থেকে কি হবে, ভেপারাইজ হবে, অর্থাৎ বাষ্পায়িত হতে থাকবে। তো সেই বাষ্পায়িত হওয়াটা সেটা এখানেও হচ্ছে, সেটা এখানেও হচ্ছে। ওকে, তো এইগুলো যে লিকুইড পার্টিকেল আর এইগুলো যেটা হচ্ছে সেগুলো হচ্ছে ভেপার। লিকুইড এবং ভেপার সবসময় কি হয়, একটা ইকুইলিব্রিয়ামে থাকতে চায়, অর্থাৎ যতগুলো লিকুইড পার্টিকেল আমরা এখানে দেখতে পাচ্ছি তার মধ্যে থেকে কিছু কিছু পার্টিকেল কি হবে, বাষ্পায়িত হয় বা ইভাপোরেট করে ওপর দিকে উঠে যাচ্ছে। তো এখান থেকে যে পার্টিকেলসগুলো এখান থেকে উপর দিকে উঠে যাচ্ছে সেগুলো কি আর উপর নিচের দিকে নামতে পারছে না? নামতে পারছে না, অর্থাৎ ঘনীভূত হওয়ার কোনো বা কনডেনসেশন হওয়ার কোনো চান্স এখানে নেই, বিকজ এটা একটা খোলা পাত্র। ওয়ারাজ আমরা যদি এখানে আসি, এখানে কি দেখছি, এখানে যে লিকুইড পার্টিকেলসগুলো আছে আর এখানে ভেপার পার্টিকেলসগুলো এখান থেকে তৈরি হচ্ছে, এখান থেকে ভেপার পার্টিকেলস তৈরি হচ্ছে কিছু। ওই ভেপার পার্টিকেলসগুলো কি করছে, ওপরে যাচ্ছে কিন্তু আর বেরিয়ে যেতে পারছে না আগেরটার মতো। ওরা কিন্তু এখানেই আবার অনেকগুলো পার্টিকেল, ছোট 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 রকম পার্টিকেল কি হবে, যদি চারদিকে থাকে ওরা কি হবে, কনডেন্স করে যাবে, একসঙ্গে জড়ো হয়ে আবার ছোট ছোট জলবিন্দুতে পরিণত হবে, সেটা আমরা ছোটবেলা থেকে জানি। তো এইখানে যে ভেপারটা তৈরি হচ্ছে, লিকুইড আর ভেপারের মধ্যে একটা কি থাকে, সবসময় একটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা তৈরি হতে থাকে। 100 খানা পার্টিকেল অফ লিকুইড, তার মধ্যে থেকে 95 খানা পার্টিকেল কি হলো, বা 50 খানা পার্টিকেল ভেপোরাইজ হলো। আবার ওই 50 খানা পার্টিকেলস এর মধ্যে অনেকগুলো পার্টিকেলস একসঙ্গে জুড়ে গিয়ে আবার কি লিকুইডে পরিণত হলো, আবার সেই লিকুইড থেকে ভেপারাইজ হলো। অর্থাৎ এই লিকুইড থেকে ভেপার থেকে লিকুইডে কিন্তু সবসময় একটা টার্নওভার বা একটা কি বলবো সাম্যাবস্থা চলতেই থাকছে। তো এই সাম্যাবস্থায় যখন থাকবে তারা এরকম একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চেঞ্জ হওয়ার সময় হতে 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 এমন একটা সময় আসবে যখন তারা সাম্যাবস্থায় থাকছে। তো এইরকম সাম্যাবস্থায় থাকার সময় এই যে এখানে ভেপার পার্টিকেলস গুলো আমরা দেখতে পাচ্ছি, ওই ভেপার পার্টিকেলস গুলো এই দেওয়ালে, অর্থাৎ এই যে বিকারটা আমরা নিয়েছি, এই বিকারের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফল, দেখো এই বিকারের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে যতটা ফোর্স অ্যাপ্লাই করছে, বা সোজা কথায় বলতে গেলে ভেপার পার্টিকেলস গুলো সাম্যাবস্থায় থাকার সময় যে চাপ দিচ্ছে তাকেই আমরা বলছি বাষ্প চাপ। তো সেই চাপকেই আমরা বলছি বাষ্প চাপ, অর্থাৎ লিকুইড
আর ভেপার যখন সাম্যাবস্থায় আছে তখন ভেপার পার্টিকেলস গুলো এই পাত্রের ওপর যে চাপ অনুভূত করছে বা যে চাপ দিচ্ছে সেই চাপটাকে আমরা বলছি ভেপার প্রেসার। তো এই আচ্ছা, তাহলে মানে আমরা এই পার্টটাকে আমরা ভুলে যাচ্ছি, বিকজ আমাদের এই পার্টটা এখন নেই। আমরা মেনলি ফোকাস করব যখন ঢাকনাটা দেওয়া থাকছে। ওকে, তো এখানে যখন দেখতে পাচ্ছি যে বাষ্প চাপ বলতে কাকে বলে সেটা আমরা বুঝলাম। তো এবারে সেটা কি কি বিষয় নির্ভর করে সেটা যদি আমরা দেখে নিই, তো ফার্স্ট আমরা দেখব, চলো আমরা দেখে নিই। তো প্রথমত আমরা দেখছি যে প্রথম কার উপর ডিপেন্ড করে, ডিপেন্ডস অন নেচার অফ দ্য লিকুইড, অর্থাৎ যে লিকুইড বা যে তরলটা আমরা নিয়েছি তার প্রকৃতি কিরকম তার উপর ডিপেন্ড করছে। ধরো আমরা নিয়েছি ওয়াটার নিয়েছি, আমরা নিয়েছি ইথাইল অ্যালকোহল, ওকে, আমরা নিয়েছি ধরো গ্লিসারল, ওকে। তো নিয়েছি ওয়াটার, নিয়েছি ইথাইল অ্যালকোহল, নিয়েছি গ্লিসারল নিয়েছি। তো এবার আমাকে দেখতে হবে কোথায় কি, কোনটাতে তাড়াতাড়িভাবে পার্টিকেলসগুলো ভেপারাইজ হতে পারছে। যত বেশি ভেপারাইজেশন হবে, যত বেশি ভেপারাইজেশন তত চাপ বেশি, কারণ যত পার্টিকেলসগুলো ভেপার স্টেটে যাবে তত দেওয়ালে গিয়ে ধাক্কা মারতে পারবে বেশি, যত বেশি দেওয়ালে ধাক্কা মারতে পারছে পাত্রে তত বেশি বাষ্পচাপ তৈরি হচ্ছে। ওকে, তো নেচার অফ দ্য লিকুইডের মধ্যে আমরা ওয়াটার দেখছি, ইথাইল অ্যালকোহল দেখছি, গ্লিসারল দেখছি। তো ওয়াটারের মধ্যে কি হয়, ওয়াটার, আচ্ছা গ্লিসারলটা নয় আমরা বাদই দিলাম, আমরা ইথাইল অ্যালকোহল আর ওয়াটারের মধ্যে যদি বলি যে আমরা ওয়াটার নিচ্ছি তার ভেপারাইজেশন হচ্ছে একবার, একবার ইথাইল অ্যালকোহল নিচ্ছি তার একবার ভেপারাইজেশন দেখছি। আমরা জানি যে আগের ক্লাসে আমরা পড়েছি H2O মলিকিউল, তার মধ্যে 4টে হাইড্রোজেন বন্ডিং থাকে। ইন ইচ H2O particle there are 4 হাইড্রোজেন বন্ড প্রেজেন্ট। তাহলে 4খানা হাইড্রোজেন বন্ড প্রেজেন্ট মানে কি, 4টে হাইড্রোজেন বন্ধন যুক্ত আছে, অর্থাৎ এখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা ইজ ভেরি মাচ হায়ার, অর্থাৎ আন্তরাণবিক আকর্ষণ বলটা অনেক অনেক বেশি। whereas যদি আমরা ইথাইল অ্যালকোহল বলি সেটা কিন্তু একটা পার্টিকেলের সঙ্গে, মানে ধরো এরকম C2H5OH, এই হাইড্রোজেনের সঙ্গে আবার C2H5, অর্থাৎ একটা পার্টিকেলের সঙ্গে একটা পার্টিকেলেরই কি হচ্ছে, হাইড্রোজেন বন্ড হচ্ছে। তাহলে যত বেশি হাইড্রোজেন বন্ডিং থাকবে তত কি হবে না, তত আন্তরাণবিক বল তত বেশি হবে, তত মলিকিউলগুলো লিকুইড স্টেট থেকে ভেপার স্টেটে যেতে অনেক বেশি টাইম নেবে বা যেতে চাইবে না। তো আমরা বলতে পারি যে লিকুইডের প্রকৃতি বা তরলের প্রকৃতি কিরকম তার উপর কিন্তু ডিপেন্ড করছে তরলের বাষ্পচাপ কত বেশি হবে। যদি হাইড্রোজেন বন্ডিং বেশি হয় তাহলে বাষ্পচাপ কম হবে, হাইড্রোজেন বন্ডিং বেশি হলে বাষ্পচাপ কম হবে। তাহলে হাইড্রোজেন বন্ডিং বেশি হলে ভেপার প্রেসার কম হবে, ঠিক আছে। তো আমরা বলতে পারছি এখান থেকে হাইড্রোজেন বন্ডিং বেশি হলে ভেপার প্রেসার কম হবে। তো ফার্স্ট আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ফার্স্ট যার উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে নেচার অফ দ্য লিকুইড, অর্থাৎ তরলটা কি প্রকারের তার উপর ডিপেন্ড করছে। সেকেন্ড যার উপর ডিপেন্ড করছে সেটা হচ্ছে উষ্ণতা, অর্থাৎ টেম্পারেচার, তার উপর কিন্তু অবশ্যই ডিপেন্ড করবে। বিকজ টেম্পারেচার যদি আমরা বাড়াই, ধরো একটা পার্টিকেলের এখানে আছে, পার্টিকেলসগুলো আছে এখানে, তো টেম্পারেচার বাড়ালে কি হবে, টেম্পারেচার বাড়ালে হাইড্রোজেন বন্ডিং যা ছিল, অনেকগুলো হাইড্রোজেন বন্ডিং ছিল H2 ক্ষেত্রে বলতে পারবে, যতগুলো হাইড্রোজেন বন্ডিং ছিল হাইড্রোজেন বন্ডিংগুলো কি হবে, আলগা হতে শুরু করবে, বন্ডগুলো ব্রেক করতে শুরু করবে। বিকজ আমরা কি দিচ্ছি, হিট দিচ্ছি, উষ্ণতা বাড়াচ্ছি, টেম্পারেচার রাইজ করাচ্ছি। যত টেম্পারেচার রাইজ করা তত কি হবে, কাইনেটিক এনার্জি বাড়বে মলিকুলসগুলোর মধ্যে এরকম একটা হালচাল তৈরি হবে। তো ওই যে হালচালটা তৈরি হচ্ছে বা একটা এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে, যার জন্য কি হবে, মলিকুলগুলোর মধ্যে কাইনেটিক এনার্জি বাড়বে। তো মলিকুলগুলোর মধ্যে যদি কাইনেটিক এনার্জি বাড়ে তাহলে কি হবে, তারা এক জায়গায় আর থাকতে চাইছে না, তারা সরে যাচ্ছে একজনের থেকে। যত বেশি একজন আরেকজনের থেকে টার্ন অ্যাপার্ট হবে, এবার সরে যাবে, তত মলিকুলসগুলোর মধ্যে জায়গা বেশি তৈরি হবে। যত বেশি জায়গা তৈরি হবে তত তারা উইক হবে, তত যত মলিকুলসগুলো উইক হচ্ছে ততটা কি লিকুইড ফেজ থেকে ভেপার ফেজে চলে যেতে
তত তাড়াতাড়ি বাড়ছে। তো আমরা দেখতে পাচ্ছি তাহলে কি বলতে পারি, টেম্পারেচার যত টেম্পারেচার বাড়াবো ভেপারাইজেশন বাড়বে, যত টেম্পারেচার বাড়াবো ভেপারাইজেশন বাড়বে, আর তত ভেপার প্রেশার বাড়বে। ভেপার প্রেশারটা আমরা ভিপি দিয়ে ডিনোট করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো টেম্পারেচার যত বাড়াবো ভেপার প্রেশার তত ইনক্রিজ করবে। তো এই গেল আমাদের তরলের বাষ্পচাপ কাকে বলে তার একটা শর্ট ভিডিও। এরপরে আমরা আসবো রাউল্টের সূত্র। ওই রাউল্টের সূত্র কিন্তু আমরা খুব ভালো করে পড়বো, না পড়লে কিন্তু পরবর্তী যে চ্যাপ্টারগুলো, পরবর্তী যে পার্টগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারবো না। তো বারবার বলছি ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবি, একদমই স্কিপ করে করে যাবি না, না হলে কিন্তু একদমই বুঝতে পারবি না। তো এই ভিডিওতে আমরা এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওটা হতে চলেছে ভেরি ইম্পর্টেন্ট। তো চলো সেই পর্যন্ত আমরা আছি। ওকে, টাটা। ওকে, তো আমরা নেক্সট পার্টটাই, আমরা নেক্সট স্লাইডটাই যেটা দেখবো বলেছিলাম, তো সেটাই চলে এসেছি আমরা। তো দেখো আমরা এবার দেখছি ভিপি অফ সলিউশন, অর্থাৎ ভেপার প্রেশার অফ সলিউশন, অর্থাৎ কোন একটা দ্রবণ, ওই দ্রবণের কতটা বাষ্পচাপ হতে পারে সেটা আমরা কিন্তু এখন ডিফাইন করব বা দেখব। তো আমরা এখানে একটা সেম আগের মতোই বিকার নিয়েছি, বিকারটার ওপরটা বন্ধ করা। তো এরপরে আমরা যেটা নিয়েছি, ভেতরে একটা সলিউট আর সলভেন্ট নিয়েছি, সলিউট আর সলভেন্ট, অর্থাৎ সলিউট মানে হচ্ছে দ্রাব আর সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক। ওকে, তো সলভেন্টকে আমরা এইটা দিয়ে ডিনোট করেছি আর সলিউটকে আমরা এরকম ভাবে ডিনোট করেছি। ছবিতে যদি অসুবিধা হয় তাহলে বলবি আমাকে পরে। তো দেখ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট নিয়েছি, সেই অ্যারেঞ্জমেন্টের মধ্যে কি আছে, শুধু ওয়াটার নেই বা শুধু সলভেন্ট নেই বা শুধু দ্রাবক নেই, কি আছে, দ্রাবক আছে এবং দ্রাবও আছে। কি রকম দ্রাব না, এই যে দ্রাবটা আমরা নিয়েছি সেটা উদ্বায়ী দ্রাব, অর্থাৎ উদ্বায়ী মানে কি, ভোলাটাইল, অর্থাৎ এখানে রেখে দিলে ওপর দিকে উবে যেতে থাকছে, উপরের দিকে উঠে যাচ্ছে। ওকে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখ আগে আমাদের ছিল এখানে কি, আগে যদি আমরা আঁকি কিরকম ছিল, আগে শুধু ওয়াটার মলিকিউল ছিল। সারফেস ফেনোমেনা আমরা জানি, ভেপারাইজেশন বা বাষ্পীভবন একটা সারফেস ফেনোমেনা, অর্থাৎ এইখান থেকে কিন্তু ভেপারাইজেশন বা বাষ্পীভবন হয় না, হয় কোথা থেকে, এই সারফেস থেকে, অর্থাৎ পৃষ্ঠতল থেকে। তো আগে এই যে পৃষ্ঠতলে শুধুমাত্র কি ছিল, ওয়াটার মলিকিউলস গুলো বা সলভেন্ট মলিকিউল গুলো ছিল, শুধুমাত্র দ্রাবক ছিল। বাট আমরা এখন কি করেছি, আমরা এখন তার মধ্যে কিছু উপর থেকে গুঁড়ো 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 কি ছড়িয়ে দিয়েছি, দ্রাব ছড়িয়ে দিয়েছি। ওই যে দ্রাবটা ছড়িয়ে দিয়েছি বা ওই যে সলিউট ছড়িয়ে দিয়েছি, তার জন্য কি হচ্ছে দেখ, তার জন্য সলিউট পার্টিকেলস গুলো কি হয়েছে, সারফেসেও আছে বাল্ক ফেজেও আছে। এটাকে বলে সারফেস হচ্ছে এইটা, আর এটাকে বলা হচ্ছে বাল্ক ফেজ, বাল্ক, আর এটা হচ্ছে সারফেস। সারফেস মানে হচ্ছে পৃষ্ঠতল। ওকে, তো আমরা এই সারফেসে যে মলিকিউলস গুলো আছে আগের তুলনায় কি হচ্ছে ভালো করে দেখবি, ভালো করে দেখ, এখানে শুধু ছিল ওয়াটার মলিকিউলস, কিন্তু এখানে কিন্তু ওয়াটার মলিকিউলের সঙ্গে কি চলে এসেছে, একটা দ্রাব মলিকিউল চলে এসেছে, অর্থাৎ সলিউট পার্টিকেলও চলে এসেছে। তো এবারে দেখ এর তলাতে কি আছে, ওয়াটার মলিকিউলস গুলো আছে, ওয়াটার মলিকিউলের পাশে কি আছে, দ্রাব বা সলিড পার্টিকেলস গুলো আছে। এবারে যখন আমরা এখান থেকে হিট দিচ্ছি বা নিজে থেকেই যখন ওরা ভেপারাইজ হওয়ার জায়গায় আসছে, তখন কি হচ্ছে, নিচের মলিকিউলস গুলো কি করতে হবে, যারা ভেপারাইজ হবে তাদেরকে কি করতে হবে, উপরে অর্থাৎ পৃষ্ঠতলে আসতে হবে। যদি পৃষ্ঠতলে আসতে হয় তাহলে কি, আগে এখানে প্রত্যেকেই ছিল ওয়াটার মলিকিউল, তো এরা উপর থেকে এরকম প্রত্যেকে কিন্তু ভেপারাইজ হয়ে যেতে পারত। কিন্তু এখন যেটা হচ্ছে, এই সলিউট পার্টিকেলস গুলো এই জায়গায় চলে আসছে। যেহেতু এই সলিড পার্টিকেলস গুলো এখানে চলে আসছে, তো ওয়াটার মলিকিউলস গুলো কি, প্রত্যেকটা ওয়াটার মলিকিউলের জায়গা কি হচ্ছে, আগের থেকে কমে যাচ্ছে। আগে যতগুলো সলভেন্ট পার্টিকেল বা ওয়াটার মলিকিউলার পার্টিকেল উবে যেত বা ভোলাটাইল হওয়ার কথা ভাবতে পারতো, এখন কিন্তু সেটা ভাবতে পারছে না। বিকজ এখন সলভেন্ট পার্টিকেলস বা ওয়াটারের মানে জলের যে পার্টিকেলস গুলো, সেগুলো এই জায়গাগুলো ধাক্কা খাচ্ছে, কি এখানে উঠতে গিয়েই
কাকে পাচ্ছে? একটা সলিউট পার্টিকেলকে পাচ্ছে। তো আগে যতটা উদ্বায়ী হওয়ার কথা হতো বা আগে যতটা ভেপার স্টেটে যাওয়ার কথা হতো এখন কিন্তু ততটা হতে পারছে না, বিকজ নাম্বার অফ পার্টিকেল বেড়ে গেছে। কিন্তু নাম্বার অফ পার্টিকেল বেড়ে গেছে কোন রেসপেক্টে? সলিউট এবং সলভেন্ট দুরকমই বেড়ে গেছে। তাই সারফেসে শুধুমাত্র এখন সলভেন্ট নেই, এখন সলিউট পার্টিকেলও আছে। তো তার জন্য কারা? ওয়াটার মলিকিউলস গুলো বা যে কোনো আমরা যদি সলভেন্ট যে কোনো সলভেন্টের ক্ষেত্রেই সবাই কিন্তু ওপরে যেতে পারছে না, সবাই ভেপার স্টেটে যেতে পারছে না। তাই যেহেতু আগের থেকে ভেপার স্টেটে যেতে পারছে না, কম যেতে পারছে, তাহলে প্রেশারটাও কি হবে? কম হবে। এখানে নাম্বার অফ সলভেন্ট পার্টিকেল ভেপার হতে পারছে না, কমে যাচ্ছে, তাহলে ভেপার প্রেশার কমে যাচ্ছে। যত ভেপার, তার মানে কি বলতে পারছি আমরা? যদি আমরা সলিউশন নিই অর্থাৎ দ্রবণ নিই, তাহলে দেখা যাচ্ছে যে দ্রবণের কিন্তু বাষ্পচাপ দ্রাবকের বাষ্পচাপের থেকে কমে যাচ্ছে। এই পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা রাউল্টস ল পড়ব। ওকে, তো সবসময় বলে দিচ্ছি দ্রবণের বাষ্পচাপ কিন্তু সবসময় কম হয়, দ্রবণের বাষ্পচাপ সবসময় কম হয়। কেন কম হয় সেটা কিন্তু আশা করি আমরা যা বোঝালাম সেটার মধ্যে বুঝতে পারা গেছে। না বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাবি। ওকে, তো এরপরে আমরা দেখব বাষ্পচাপ সংক্রান্ত বা বাষ্পচাপ অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র, রাউল্টস ল, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো দেখে নিই। ওকে, তো দেখো আমরা চলে এসেছি আবার আমাদের থার্ড এবং লাস্ট স্লাইডে আজকের। তো আজকে আমাদের লাস্ট যে পার্টটা পড়বো সেটা কি? সেটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র, রাউল্টস ল অফ ভেপার প্রেশার। তো দেখো আমরা এখানে আগে কিছু জিনিস আগে বলে দিই। তো ওয়ান দিয়ে যে জিনিসগুলো থাকবে, ধরো x1 বা p1, ঠিক আছে, ধরো এখানে থাকলো x1 বা p1, এই ওয়ান গুলো আমরা ডিনোট করব কাদের জন্য? দ্রাবকের জন্য, সলভেন্টের জন্য। আর টু গুলো x2 p2 এগুলো কাদের জন্য করব? এগুলো করব সলিউট বা দ্রাবের জন্য। আর x1 p1 গুলো করব দ্রাবকের জন্য। তাই বারবার যাতে না বলতে হয় আমি একবারে বলে দিলাম, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবে। এই চ্যাপ্টারের জন্য 1 2 গুলো একটু ভালো করে মাথায় রাখবি, তাহলেই হয়ে যাবে। এ বি দিয়ে বলার থেকে আমি ভাবছি 1 2 দিয়ে এগুলো বলাটা বেটার হবে, তোদের বইতে সেগুলো লেখা আছে। তো আমরা দেখে নিচ্ছি যে রাউল্টের সূত্র অ্যাকচুয়ালি কি বলছে। বলছে কোন একটা দ্রবণ আমি নিয়েছি, আচ্ছা, ছিল আমার কাছে দ্রাবক ছিল, তার মধ্যে আমি দ্রাব দিয়েছি, তাহলে দ্রাব আর দ্রাবক যুক্ত হয়ে কি হয়েছে? দ্রবণ। তো দ্রবণ নিয়েছি, সেই দ্রবণটা কি হয়েছে? চাপা দেওয়া। তো এবার কি হয়েছে? এর এখান থেকে বাষ্পায়িত হওয়া শুরু করছে। তো আমরা আগেই বলেছি যে দ্রবণের বাষ্পচাপ কিন্তু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের থেকে কম হয় সবসময়। ওকে, তো এবারে আমরা যেটা দেখছি যে দ্রবণের বাষ্পচাপের সম্পর্কটা আমরা এখানে জানতে পারবো। দ্রবণের বাষ্পচাপের সঙ্গে মোল ভগ্নাংশের যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কিন্তু আমরা এখান থেকে খুব ভালো করে উপস্থাপন করতে পারবো। তো দেখ, বলছে এখান থেকে P1 varies as x1, অর্থাৎ P1 মানে কি? 1 মানে কি বলেছি? দ্রাবক। অর্থাৎ স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী দ্রাবকের ক্ষেত্রে, কোনো অনুদ্বায়ী দ্রাবক, অর্থাৎ অনুদ্বায়ী কথাটার মানে কি? উদ্বায়ী নয় বা ভোলাটাইল নয়, নন ভোলাটাইল। ওকে, আমি আগে জিনিসটা বলে দিচ্ছি, তোরা বইতেও পেয়ে যাবে, বইয়ের পেজ নাম্বারটা আমি বলে দেবো যে ওটা হচ্ছে 65 নাম্বার পেজে আছে। যে স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী দ্রাবের, স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ, দ্রবণ মানে কি? সলিউশনের, দ্রবণের যে বাষ্পচাপ, ভেপার প্রেশার অফ দ্য সলিউশন উইল বি, ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ও দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান। বুঝতে অসুবিধা হয়েছে আমি জানি, আমি আরো ভালো করে জিনিসটা বলে দিচ্ছি। দেখ,
স্থির উষ্ণ অর্থাৎ টেম্পারেচারটা কিন্তু আমি বাড়তে পারবো না, কারণ আমরা আগেই বলেছি টেম্পারেচার কিন্তু বাড়ানো বা কমানো বা ইনক্রিজ বা ডিক্রিজ করলে কি হবে, বাষ্পচাপের বেড়ে যাওয়া কমে যাওয়ার একটা ব্যাপার থাকে, নির্ভর করে ওটার উপর। তাই উষ্ণতাকে আমরা কি করছি, এক্স্যাক্টলি কনস্ট্যান্ট রাখছি। ওকে, করার পর P1 অর্থাৎ দ্রাবকের, এখান থেকে দেখ আমরা যদি একটা সলিউশন করি, সলিউশন তার মধ্যে কি ছিল, সলভেন্ট পার্টিকেল ছিল যার প্রেসার ছিল P0। ওকে, আর তারপরে নিয়েছি আমরা অনুদ্বায়ী দ্রাবক। অনুদ্বায়ী দ্রাবকের তো ভেপার প্রেসার হবে না, কেন তারা উদ্বায়ী নয়, তাদের কোনো ভেপার প্রেসারই 0। ওকে, তাহলে অনুদ্বায়ী দ্রাবক নিয়েছি কেন, বিকজ তাদের কোনো উদ্বায়িতা নেই বা কোনো ভোলাটাইলিটি নেই, অর্থাৎ তারা লিকুইড ফেজ থেকে ভেপার ফেজে যেতেই পারবে না, তাদের সেই প্রভিশনই নেই। তো তাহলে আমরা বলতে পারছি যে যে সলিড পার্টিকেলগুলো নিয়েছি, দ্রাব পার্টিকেল, সেগুলো কিন্তু তাদের কোনো ভেপার প্রেসার নেই। তো সলিউট আর সলভেন্ট মিশে কি হয়েছে, সলিউশনের ভেপার প্রেসারটা, সলিউশনের যে দ্রবণের বাষ্পচাপ, সেটা আমরা কি ধরছি, সেটা আমরা ধরছি P। ওকে, বা P1 ধরছি আমরা এখানে। তো P1 যাকে আমরা বলছি P1, সেটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ। ওকে, দ্রবণের দ্রাবকের দ্রবণের বাষ্পচাপ, বারবার বলছি মাথায় রাখবি, দ্রবণের বাষ্পচাপ P1টা কি আছে না, তার x1 এর সঙ্গে সমানুপাতিক। x1 কি, x মানে কি, মোল ভগ্নাংশ, মোল ফ্র্যাকশন না, মোল ভগ্নাংশ কি সেটা জানতে হলে আমাকে কিন্তু আগের ভিডিওটা দেখে নিবি, আগের ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, মোল ফ্র্যাকশন বলতে কি বোঝায় সেটা কিন্তু ওই ভিডিওতে দেখে নিস। ওকে, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে P1 ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা x1, অর্থাৎ দ্রাবকের যে মোল ভগ্নাংশ তার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ আমরা এখানে P1 ইজ ভ্যারিজ এজ x1 দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা কি জানি, ভ্যারি চিহ্নটা তুলতে গেলে কি করতে, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিতে হয়। তো আমরা কি বলছি, P1 ইজ ইকুয়ালস টু k ইন্টু x1। তো এক্সপেরিমেন্টালি প্রুফ করে দেখতে পাইছি আমরা যে k এর এই যে ভ্যালুটা, সেটা কার সঙ্গে সমান, সেটা হচ্ছে এই যে এটার সঙ্গে সমান, P0 এর সঙ্গে সমান। k হচ্ছে P0, P0 মানে কি বলেছি, P0, উপরে 0 মানে হচ্ছে নট, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, ভেপার প্রেসার অফ পিওর সলভেন্ট, যখন কেউ ছিল না, অর্থাৎ শুধুমাত্র জল বা শুধুমাত্র অ্যালকোহল, শুধু তারা ছিল, তাদের যে বাষ্পচাপ ওই টেম্পারেচারে, তাকে আমরা বলছি P0 বা P0। তো এখানে কনস্ট্যান্টটা হচ্ছে P0, বিকজ একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে P0 এর ভ্যালু কোনোদিন চেঞ্জ হতে পারে না, কারণ সেটা কনস্ট্যান্ট, ওই টেম্পারেচারে ওই ভ্যালুটাই হয়, আমরা জানি। তাই P0 এর ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট হিসেবে দেখতে পাচ্ছি আমরা। তো এটা থেকে আমরা, এটা দরকার নেই, আমরা জাস্ট দেখে নেবে যে যখন মোল ভগ্নাংশ 1, যখন শুধুমাত্র সেটাই আছে সলিউশনের মধ্যে, সলভেন্ট হিসেবে শুধু সেটাই, সলভেন্ট যদি একা থাকে তাহলে মোল ভগ্নাংশ কত, 1, তাহলে মোল ভগ্নাংশ 1 হয়, তাহলে P কত হবে, P0। তো এটা আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অত বেশি চিন্তা করার দরকার নেই। k এর ভ্যালুটা হচ্ছে P0, বা সেটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। তো আমরা দেখতে পাচ্ছি P ইজ ইকুয়ালস, তাহলে কি বলতে পারি আমরা, P1 ইজ ইকুয়ালস টু P0 ইন্টু x1, P1 ইকুয়ালস টু P0 ইন্টু x1। তাহলে আমি আবার যদি বইয়ের লাইন থেকে বলি যে দ্রবণের বাষ্পচাপ সমান সমান কি, না সমান সমান দ্রবণের দ্রাবকের মোল ভগ্নাংশ, অর্থাৎ দ্রবণের দ্রাবকের মোল ভগ্নাংশ, দ্যাট ইজ x1 বলেছিলাম। ওকে, দ্রবণের দ্রাবকের মোল ভগ্নাংশ গুণিতক ইন্টু মোল ভগ্নাংশ ইন্টু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। তাহলে বুঝতে পারছিস বিশুদ্ধ দ্রাবক মানে কি, P0। ওকে, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, দ্যাট ইজ P0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি P1 ইকুয়ালস টু P0 ইন্টু x1। ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা P0 এর সঙ্গে যদি এটা বলতে পারি, তাহলে আমরা নেক্সট পার্টটা আমরা যেটা দেখবো, আমরা অনেকগুলো ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। তো আমরা যদি P2 বলি, ওই দ্রাব মলিকুলের ক্ষেত্রে বলি, তাহলে P2 ইকুয়াল টু কি বলতে পারি, P0 ইন্টু x2। P1 সমান সমান যদি P0 ইন্টু x1 হয়, তাহলে P2 সমান সমান হবে P0 ইন্টু x2। তো এবারে টোটাল প্রেসারটা তাহলে কত হবে, চল আমরা টোটাল প্রেসারটা বার করি। যদি অসুবিধা হয়, লিখতে হয়, তাহলে এখান থেকে লিখে নিতে পারিস।
বা স্ক্রিনশট যেটা খুশি দিতে পারিস, অসুবিধা নেই। ওকে, তাহলে আমরা দেখে নিই টোটাল প্রেশারটা কত হবে। টোটাল প্রেশার আমরা পি ধরছি। ওকে, P1 প্লাস P2, দ্রবণ, দ্রাব এবং দ্রাবক দুজনের প্রেশারটাকে আমরা যোগ করে লিখতে পারি P ইকুয়াল টু P1 প্লাস P2। এবার P1 সম্পর্কে P1 সমান সমান আমরা কি দেখেছিলাম, P0 ইন্টু x1, P2 মানে কি P0 ইন্টু x2। তাহলে P ইকুয়ালস টু আমরা বলতে পারি P0 ইন্টু x1 প্লাস P0 ইন্টু x2। তাহলে আমরা কি বলতে পারি, P0টা যদি কমন নিই এখান থেকে, P0 কমন নিলে x1 প্লাস x2। ওকে, তো P0 ইন্টু x1 প্লাস x2, P ইকুয়াল টু এটা। তো আমরা এখান থেকে কিন্তু এই জিনিসগুলো বার করতে পারি। x2 কে আমরা অন্যরকম ভাবে আচ্ছা আরেকটা জিনিসও করে দিতে পারি, বলে দিই তাহলে একেবারে x1 P1। আচ্ছা দেখ, আরেকটা জিনিস আমরা এখান থেকে বলে দিই, P ইকুয়াল টু P0 ইন্টু P10 ইন্টু x1, আর এটা বলতে পারি P02 ইন্টু x2। কারণ P02 মানে এই x এর যে দ্রাবকের বা দ্রাবের যে পার্টটা, তার জন্য P0 নট P02 বা P01 যেটা খুশি আমরা বলতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, তো আমরা এখান থেকে কিন্তু তাহলে এটা বলতে পারছি না, তাহলে আমরা কিন্তু এটাকে থেকে জাস্ট এই ফর্মুলাটাই আমরা কিন্তু পাচ্ছি। ওকে, তো আমরা আজকে এই পর্যন্ত দেখলাম। নেক্সট দিন আমরা দেখবো সেটা, আর নেক্সট দিন আমরা কি দেখবো, নেক্সট দিন আমরা দেখবো রাউল্টের বাষ্পচাপের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র বা কলিগেটিভ প্রপার্টি দেখবো। কলিগেটিভ প্রপার্টি, সংখ্যাগত ধর্ম সম্পর্কে পুরোপুরি ডিটেলস নেক্সট দিন, এবং তারপরের ভিডিও করলে আমাদের শেষ। দেন আমরা নিউমেরিক্যালে আসবো। বারবার বলছি পুরো ভিডিওটা ভালো করে দেখবি, না দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবি না। নিউমেরিক্যালস আসছে পরের ভিডিওতে বা পরের ভিডিওতে আসছে। যে কোনো জিনিস না বুঝতে পারলে ফোন, মেসেজ, যে কোনোভাবে যা খুশি করবি। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পুরোটা ভিডিও ভালো করে দেখবি প্রথম থেকে শেষ পর্যন্ত। কোনো কোয়ারি থাকলে আমাকে জানাবি, ঠিক আছে? তো এইখানেই আমরা শেষ করছি আজকের ক্লাস। পরের দিন দেখা হচ্ছে, চলো টাটা।